স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। ক্রিকেটের ক্ষুদে সংস্করণের বড় প্রতিযোগিতা বিপিএল এর গ্রুপ পর্ব শেষ হলো, বাকি থাকলো শেষ চারের লড়াই। এতে আছে কুমিল্লা, রংপুর, বরিশাল আর ঢাকা। শিরোপা কার হাতে উঠবে তার হিসেব নিকেশ চলছে দেশ জুড়ে, পাশাপাশি চার ছক্কার ঝড় দেখতেও আকুল ক্রিকেট প্রেমীরা। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, সঙ্গীত শিল্পী শেখ শাহেদ এবং দৈনিক সকালের খবরের ক্রীড়া সম্পাদক এম কায়সার। স্বাগত আপনাদের। হ্যাঁ, ধন্যবাদ। রকিবুল ভাই, এই তো শেষ হলো প্রথম পর্ব, শেষ চারের লড়াই শুরু হচ্ছে, কিন্তু এই চার ছক্কার যেই ঝড়, মানে টি-20 20 ওভারের খেলায় যেই রানের যেই পাহাড় হওয়ার কথা, সেই তুলনায় রানের একটু খরা গেছে। এটা কেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। ছক্কা যে হয়নি তা না, 100টার উপরে ছয় গেছে, প্রায় 130-140টা ছক্কা গেছে। বাট দেন রানটা কম হয়েছে বেশ কিছু ম্যাচে। কারণটা যেটা আমি দেখি যে ঢাকার পিচ বা চিটাগাং পিচ এই সময়টায় যখন নাকি পিচগুলি বল লো করছিল, এখন দেখবেন বল বাউন্সটা আসতেছে। আগামী চারটা ম্যাচে, মানে শেষ চারের লড়াই কি আমরা আরো রান দেখবো, আমরা দেখা উচিত আমাদের। ড্যাম্পনেস, চায়নাতে যে ক্লাইমেটিক যে সমস্যাটা হয়েছিল, যে গ্লোবাল যে ইমব্যালেন্স যে ইকোলজিক্যালি, সেটার কিন্তু ডাইরেক্ট এফেক্ট উপমহাদেশে পড়ছে। এবং আপনি দেখবেন গত একটা সপ্তাহ আমাদের গুমোট আবহাওয়া, এই আবহাওয়ার কারণে দ্য হোল আপনার অ্যাটমসফিয়ার ওয়াজ ড্যাম্প, উইকেটে পানি দিয়ে ড্রাই করতে পারেনি ক্রিকেটাররা, যার জন্য, এবং একই পিচে দুবার করে খেলা হয় একটা উইকেটে, সব মিলিয়ে এই ঢাকার উইকেটে বেশি এফেক্টেড ছিল কম্পারেটিভলি টু চিটাগং যে ম্যাচটা ছিল। চিটাগং প্রথমে উইকেট, প্রথমে আমরা দেখেছি দুইটা ম্যাচে রান ভালো হয়েছে, তারপরে যে আবার একটু হলো, আবার একটু নেমে গিয়েছে। তো এই জন্যই হয়। বাট আশা করব যে এবার যে চারটা ম্যাচ হবে সেখানে হয়তো আমরা ভালো উইকেট দেখব। তো এই কথা যখন আমি বলছি, আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে পারি, বা আমার এই পরিসরের কাছে, যে হাউ ইউল এক্সপ্লেন শেহজাদ 63 বলে 76 রান করেছে এই উইকেটেই, এই ধিমে তালের উইকেটেই। আমরা আরো অনেকের কাছ থেকে 63 বলে করেছে, তার মানে এটা কি? ইফ ইউ হ্যাভ ক্লাস, আপনি বিচে যায় রান করতে পারবেন সেঞ্চুরি। ইফ ইউ হ্যাভ নো ক্লাস, ইউ উইল স্ট্রাগল। আমরা দেখেছি। আবার কারণটা হলো ভাইয়া, যে এইখানে অ্যাডাপ্টেবিলিটি বলে একটা জিনিস আছে। আপনার উইকেট ধীমে তালের হতে পারে, উইকেট ফাস্ট, আপনাকে তো সুইচ অন সুইচ অফ করতে হবে, আপনাকে সিলেকশন অফ শটস ওইভাবে করতে হবে। এখানে যদি আপনি কেউ 170-80 টার্গেট করে বিপদে পড়ছে সব টিম, এই উইকেটগুলো 170-180 ছিল না, এটা ছিল 130 বা 140-এর উইকেট। কিন্তু এরকম কি সমস্যা হয় না রকিবুল ভাই, যেটা ধরেন যদি আমাদের খুব বড় সুইং এর টেস্ট খেলার একটা প্র্যাকটিস থাকতো, যেটা টি-20-তে ওরকম স্পেস বলাররা পায় না, তারপরেও ক্লাউড ওয়েদার, বলাররা বল করলেই সুইং পাচ্ছে, কিন্তু ওয়েদারের কারণে অনেক ভালো। এই একটু টার্নের জন্যই কি আমাদের ব্যাটসম্যানরা, মানে আমাদের শুধু না, হ্যাঁ, মানে পারছে না নাকি? সাহেবকে জানতাম মিউজিশিয়ান, না না, ওনার ক্রিকেটে যথেষ্ট আগ্রহ আছে, সেজন্যই আজকে এখানে একটা দুসরা মেরে দিয়েছেন। এই যে ইউ আর রাইট, আমাদের যে বড় এখানে মেঘলা ওয়েদার, হেভি কন্ডিশনে বল একটু মুভমেন্ট করে, ওই বোলারদের জন্য কিন্তু সেটাই বললেন যে আমরা আশা করতে পারি নেক্সট ম্যাচগুলোতে বেটার রান হবে। আমি যাচ্ছি ভাই আপনার কাছে, সানোয়ার ভাইয়ের কাছে, যে এই যে চারটি দল শেষ চারে, আপনি তাদের যদি একটু কম্পারিজন করতে বলি, শক্তি এবং তাদের সামর্থ্য, আপনি কিভাবে তাদের দেখছেন? হ্যাঁ, অবশ্যই। এটা বলার আগে আমি একটু বলতে চাই, যেটা হলো বিপিএলটা কিন্তু আমাদের ডোমেস্টিক ক্রিকেট, মিনস বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এইটার আয়োজনের আমাদের উদ্দেশ্যটা কি? আমরা বিপিএলটা আমরা কিন্তু জানি ফার্স্ট, সেকেন্ড হওয়ার পরে থার্ড একটা অনেক অবস্ট্রাকশন পার হয়ে কিন্তু ক্রিকেট বোর্ড এটা অর্গানাইজ করেছে। অবশ্যই ক্রেডিট দিতে হবে যে অনেক কিছু অবস্ট্রাকশন পার করে কিন্তু এই টুর্নামেন্ট আবার স্টার্ট করেছে, যেটা আমাদের জন্য খুব ইউজফুল। আমরা জানি এমন একটা সময় আয়োজন করেছে, এই টাইমটা কিন্তু সবচেয়ে বেশি ইউজফুল। এরপরে টি-20 এশিয়া কাপ, বিশ্বকাপের কোয়ালিফাইং সবকিছু মিলে বাংলাদেশের জন্য খুব আইডিয়াল টাইম। কিন্তু আমরা মনে হয় একটা জায়গায় খুব বেশি আমরা এই টুর্নামেন্টের যে পজিটিভ জিনিসগুলি আমরা খুব ভালোভাবে নিতে পারতাম যদি আমাদের দর্শকরা খুব বেশি মিস করেছে আমার মনে হয়, বিকজ অফ উইকেট। রকিবুল ভাই যেটা এক্সপ্লেইন হয়তো করেছেন, আমরা যদি ভালো উইকেট পেতাম, ট্রু উইকেট পেতাম, তাহলে কিন্তু অনেক ভালো ক্রিকেট দেখতে পারতাম। যে এই ধরনের অনেক ভালো উইকেট পাইনি কেন আমার মনে হয়, ভালো রকিবুল ভাই এটা একটা রিজন তো রকিবুল ব্যাখ্যা করেছে। আমার মনে হয় আরেকটু যে হ্যাঁ, সময় পাইনি আমাদের, যেহেতু সময় পাইনি, প্রিপারেশন, কারণ আমরা সময় না পাওয়া এটা বলা যাবে না, কারণ হয়তো এই টুর্নামেন্টটা হবে কিন্তু আমরা অনেকদিন যাবতই জানি,
আমরা কিন্তু আর প্রথম দিকে কিন্তু উইকেট এটাও করতে পারতো, এমন না যে এটা কোনো ফিক্সড কোনো নিয়ম নেই একই উইকেটে 2টা ম্যাচ খেলতে হবে, এরকম কোনো ফিক্সড কোনো কিন্তু নিয়ম নাই কিন্তু। অবশ্যই টি-20 নরমালি এটা হয়, যেহেতু আমাদের উইকেট সাপোর্ট করছে না, আমরা হয়তো পারতাম যে না, দুইটা এটা- উইকেটে আমি খেলা। আমি একটু বলি, এটা এই জন্য হয় না যে পাশের উইকেটে যদি খেলার জন্য একটু রেডি problem রাখা হয়, হয়, এই ম্যাচ যখন খেলবে ফিল্ডাররা তো দৌড়াবে ওটার তখন উপরে। ওটা ওই পিচ নষ্ট হয়ে এফেক্টেড হয়। তারপরেও মনে হয় এরকম কিছু করলে হয়তো বা মানে একটা কিছু বিকল্প চিন্তা বিকল্প করা চিন্তা যেতে করতে পারতো, পারতো। যখন উইকেটে একেবারেই সাপোর্ট করছে না কিন্তু 2টা উইকেট ম্যাট দিয়ে আচ্ছা, ম্যাচ আচ্ছা, দিয়ে ঢেকে- আমরা- আমি একটু আমরা- শাহেদ ভাইয়ের কাছে আমরা তো যাই। রানের পিছনে ছুটছি কেন? না, আমরা রান উইকেটের মানে- পিছনে ছুটছি না, ছুটছি না কেন? Overall, না, না, সে ধরেন ওটা- তামিম not যখন run- ভালো খেলছে আমরা সবাই খুব খুশি যে তামিম ছক্কা টক্কা মারছে, মুস্তাফিজ যখন উইকেট নিয়ে অল্প রানে আউট করছে আমরা তখন আমরা খুশি। ব্যথিত হচ্ছি কেন? না, ব্যথিত হচ্ছে না। শাহেদ ভাই, আমি আমাদের কিন্তু এটা বলছি না, যখন রানের বলছে পিছনে রান কেন হচ্ছে না ছুটছি, কিন্তু, বলছি বলার true থেকে wicket কেন আমরা হচ্ছে? চাচ্ছি, কারণ যখন ইন্টারন্যাশনাল খেলা হবে, যখন হ্যাঁ। এশিয়া কাপ হবে, তখন কিন্তু ট্রু উইকেট থাকবে, তখন কিন্তু আমাদের বোলারদের উইকেটের হেল্প নিয়ে উইকেট পাবে না, তখন কিন্তু ভালো ভালো করে উইকেট নিতে হবে। Right. ট্রু উইকেটে ওই প্রতিকূল অবস্থানটা ফেস করে কিন্তু উইকেটে যখন ভালো বোলিং করবে, তখন কিন্তু এটা বেনিফিট। আমি একটু শাহেদের কাছে যেতে চাই অন্য একটা ব্যাপারে, মানে বিপিএল নিয়েই, যে ওভারঅল আপনার কাছে এবারের আয়োজনটা কেমন লাগলো একটু সামগ্রিকভাবে আমার বলেন। কাছে যে বিষয়টা একটু খটকা লাগে, 15-20 জন প্লেয়ার অনেক জায়গায় খেলছে, ওয়ার্ল্ডের সব জায়গায় খেলছে। সে ধরেন আপনার মেসির 2টা টিম, একটা আর্জেন্টিনা ন্যাশনাল টিম আর একটা বার্সেলোনা। পৃথিবীর সব ফুটবল এটা পেরেছে, ক্রিকেট কেন এটা পারছে না? সে ধরেন পাইপলাইনে কিন্তু অনেক প্লেয়ার থাকে, অনেক আপরাইজিং প্লেয়ার থাকে, যারা সবারই কিন্তু যারা খেলছে তাদের সবারই আশা থাকে আমি খেলবো, খেলার জন্য কিন্তু অনেকে একদম নিবেদিত প্রাণ। কিন্তু টপ স্টাররা যদি সব টিমে খেলতে থাকে, পাইপলাইনের প্লেয়াররা কোথায় যাবে? ওদের জায়গাটা কোথায়? আমরা কি শুধু মনোরঞ্জনের জন্য ক্রিকেটটা খেলবো, নাকি পাইপলাইনের প্লেয়ার জন্য আমাদের দায়িত্বটা পালন করব? এই যে আমরা আমরা দেখেন 4-5টা প্লেয়ার পৃথিবীর সমস্ত টিমে খেলছে। আজকে যদি চ্যাম্পিয়ন্স লিগ হয়, ধরেন গেলে 2টা টিম উঠে গেল ফাইনালে, যদি সাকিবের 2টা টিম ফাইনালে উঠে গেল, সাকিব কোথায় কোথায় খেলবে? গেলে 2টা টিম উঠে গেল। সাকিব আমার অত্যন্ত প্রিয় সাকিব কিনা আমার গান আছে, আমি রিয়েলি সাকিবের আমি অনেক বড় ফ্যান, তারপরেও সাকিবের নামটা বললাম যেহেতু আমি ওর ফ্যান, আমি ওকে নিয়ে আমি উদাহরণ দিতে পারি। তারপরে ধরেন আপনার ডিভিলিয়ার্স, 4টা ওর তো 2টা টিম চ্যাম্পিয়ন্স লিগে খেললো, কোন টিমে খেলবে? এইগুলা কিন্তু আমি অন্য প্লেয়ারের কথা চিন্তা করছি যে ওই প্লেয়ারগুলার আসলে মানসিকতার কোন জায়গাটায়, ওই প্লেয়ারগুলো আসলে কি করবে, ওরা কোথায় খেলবে? তারপরে এত বড় আয়োজনের পরে আমাদের লোকাল লিগ কিনে আমরা কি করব? এটার ব্যাপকতাটা আমরা আবানি, মোহামেডান, ভিক্টোরিয়া, আমরা রকিবুল ভাইকে এখনই আশা মানে গল্প করছিলাম আপনার সেই ইনিংসটা, আহা আপনি ভিক্টোরিয়াতে কি খেলেছিলেন, 160+ রান করেছিলেন, অসাধারণ খেলাগুলা। এই জিনিসগুলোর খুব ভাবার দরকার। আমাদের 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 জাতীয় লিগ কি হবে? আমরা একটা খুব বিশাল আয়োজন করলাম, তারপরে যদি আমরা ওইটার সঙ্গে খাপ না খাইয়ে যদি আমরা অন্য টুর্নামেন্টগুলোতে আমি না একটু গাতে পারি, ইনপুট দিতে চাই এখানে। হ্যাঁ না গাতে পারি, আমাদের পাইপলাইনের প্লেয়ার কিন্তু সংকট দেখা দেবে একটা সময়। অবশ্যই আমরা একটু রকিবুল ভাইয়ের কথা শুনে আমি আসি। ইনপুটটা দিয়ে বলে যে জিনিসটা বলে যে এন্টারটেনমেন্ট, বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, দিজ আর অল পিওর এন্টারটেনমেন্ট। এটা নিয়ে একটা বিতর্ক আছে, শুদ্ধতাবাদী যারা তারা এখানে এটাকে ক্রিকেট ইজ এ কমার্স নাও, ক্রিকেট ইজ এ কমার্শিয়াল প্রোডাক্ট, ইটস এন commercial ইন্ডাস্ট্রি। venture। বাট মূল ক্রিকেট যে জায়গায় সে কথাটা বলেছে, আই ফুলি এগ্রি উইথ হিম। এই জায়গাটা আমি বিনয়ের সঙ্গে একটু বলবো। বাট এই বিপিএল করার উদ্দেশ্যটা আইসিসি যে কনসিভ করে, যখন দেখালো যে প্রত্যেক দেশে দেশে যদি এই ধরনের কি করা হয়, এই ভার্সনটাকে আনা হয়, এই ক্রিকেটের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য, 1 ফান্ড জেনারেট করার জন্য, 2 এবং ওই ফান্ডটা ওই দেশেরই গেম ডেভেলপমেন্টে, পাশাপাশি খেলোয়াড়রা ব্যক্তিগতভাবেও কিন্তু ইনভেস্টমেন্ট এবং প্লেয়াররা যাতে benefit আর্থিকভাবে সুস্থ হয়, সবল হয়, সেদিকটাও দেখা হয়েছে। জি। আর যেটা নাকি সে বলতে চাচ্ছে, এটা হয়তো যেহেতু আমাদের টিম কম, ওয়ার্ল্ড ক্রিকেটে 10টাই তো টিম টেস্ট প্লে, সেজন্য ওই চ্যাম্পিয়ন্স হবে যে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলবে, ওই রকম একটা হয়তো একদিন হবে আমার বিশ্বাস। অবশ্যই আমি একটু কায়সার ভাইয়ের কাছে যাই। আমরা এর আগেও বিপিএল নিয়ে আলোচনা করেছি, ইনফ্যাক্ট বিপিএল শুরুর পর থেকে ডেডলাইন ঢাকা আমরা নিয়মিতভাবে বিপিএল নিয়ে আলোচনা করছি। আগের বক্তারা বারবার বলেছেন যেটা, যে আমরা যদি সাম্প্রতিক সময় বাংলাদেশ টিমের পারফরমেন্স দেখি আগের সাম্প্রতিক সময়ের খেলাগুলোতে, সেগুলোতে ওয়ান ডেতে আমাদের যেরকম সাফল্য, টি-20তে কিন্তু বাংলাদেশ দলের সেরকম সাফল্য নাই। সেটার পিছনে একটা কারণ সবাই অনেকেই চিহ্নিত করেছেন যে টি-20 খেলার সুযোগ কম পায় আমাদের প্লেয়ার। আপনিও কি সেটা মনে করেন? তা তো অবশ্যই, কারণটা হলো যে আপনি হোমওয়ার্কটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার এক্সামিনেশনটা ভালো হবে।
তো বাংলাদেশ ক্রিকেট দলের আপনার টি-20 খেলার অনভ্যস্ততা আপনি দেখে থাকবেন যে এই 2006 সাল থেকে আমরা টি-20 খেলে আসছি এবং এখন পর্যন্ত খেলেছি খুব সম্ভবত 48টা কি 49টার মতো ম্যাচ। তো এত কম ম্যাচ 9 বছরে আপনি এত কম ম্যাচ যখন খেলবেন তখন সেখানে কিন্তু অনভ্যস্ততা অনেক বড় বিষয় হবেই একটা। তো টি-20তে আমাদের এটি হলো সবচেয়ে বড় প্রবলেম। এই কারণে টি-20তে খেলতে নামলে আমরা প্রবলেমটা পড়ে যাই যে আমরা এটা কিভাবে খেলবো, ব্যাটিংটা কিভাবে করব, প্রথম 6 ওভারটা আমরা কিভাবে ইউজ করব, এই সমস্যাগুলোতে প্রায় আমরা কিন্তু সমস্যা দেখি। এবং আপনি দেখবেন যে যখন হঠাৎ করে 6 ওভারে একটা উইকেট চলে গেল তখন হয়তো ব্যাটসম্যানরা মনে করেন যে আমরা একটু ধরে খেলবো, বা এমনও হতে পারে যে তখন ব্যাটসম্যানরা মনে করেন যে না আমরা একটু ওভার দ্য টপ খেলি। সো এখন পর্যন্ত কিন্তু টি-20তে যে মানে পারফেক্টিজম, যে বারবার আমার সাথে আমি মাশরাফি অভিযোগটা করেছিলেন, অভিযোগটা না ঠিক, আপনি একটা কথা বলেছিলেন উনি, যে এখন পর্যন্ত কিন্তু টি-20তে আমরা টিম কম্বিনেশনই তৈরি করতে পারিনি, যে আমরা ঠিক আমাদের মিডল অর্ডারটা কীরকম হবে, বা আমাদের এই বোলিং সাইডটা স্ট্রং হবে না আপনার ব্যাটিং সাইডটা স্ট্রং হবে, বা ম্যাচের কোন পর্যায়ে গেলে আমরা হয়তো ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবো। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এবারের বিপিএল যতগুলো হয়েছে, যতগুলো ক্লোজ ম্যাচ হয়েছে, সেই ক্লোজ ম্যাচগুলো কিন্তু জয়ের ভূমিকা পালন করেছেন কিন্তু সেখানে বিদেশিরা। বাংলাদেশের কোনো প্লেয়ার কিন্তু বা বাংলাদেশের কোনো খেলোয়াড় কিন্তু না, ব্রেক থ্রু দিয়েছেন ঠিকই, কিন্তু আপনার যে ফিনিশিং করার একটা যে টেন্ডেন্সি বা ক্লোজ ম্যাচ আপনার আরো ভালোভাবে গিয়ে ফিনিশার হওয়ার যে একটা টেন্ডেন্সি, সেই জিনিসটা আমরা করতে পারিনি। এটার মূল কারণটা হলো অভ্যাস নেই আমাদের এই ক্রিকেট খেলার। তো এটা থেকে বেরিয়ে আসতে হলে আমরা যত বেশি খেলবো তত বেশি এই ধন্যবাদ কায়েস ভাই। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা আরো আলোচনা করব এই বিষয়ে। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। বিপিএল নিয়ে কিন্তু আরেকটা স্কুল আছে, যেমন যারা শুদ্ধ ক্রিকেটের পক্ষে তারা এটাকে খুব একটা আপন করে নিতে পারেননি, এরকম একটা বিতর্ক আছে। তবে বাস্তবতা হচ্ছে ইটস দেয়ার, বিপিএল তো হচ্ছে এবং আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে। যে কথাটা সানোয়ার ভাই বলছিলেন, এই ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এই বিপিএল আমাদের বাংলাদেশ টিমকে গড়ে তুলতে কতটা সহায়ক হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমে একটা আপনার প্রশ্নের উত্তরে বলি যে শুদ্ধ এবং অশুদ্ধ ক্রিকেট আমি কিন্তু এটার পক্ষে না। কারণ আমি মনে করি যে সব ক্রিকেটই শুদ্ধ ক্রিকেট। কারণ এখানেও কিন্তু আপনার ওই একই আকৃতির ব্যাটে খেলা হচ্ছে, একই মাঠে খেলা হচ্ছে এবং একই বলে খেলা হচ্ছে এবং 11 জনই খেলছে, এমন না যে আপনি 15 জন খেলছে এখানে, বাট ধরনটা আলাদা। আর ক্রিকেটে এই ধরনটা আলাদা দেখেই অনেকে হয়তো যারা আপনার টেস্ট ক্রিকেটের সাথে একদম বেশি অভ্যস্ত বা টেস্ট ক্রিকেটকে বেশি ভালোবাসেন, তারা হয়তো বলেন যে এটি টেস্ট ক্রিকেট হলো একদম শুদ্ধাচারী ক্রিকেট, আর ধ্রুপদ ক্রিকেটের ক্লাসিক যদি বলা হয়, সেটা আপনি ধরনটা আলাদা থাকবেই। কিন্তু তাই বলে আপনি টি-20 কে কেউ যদি বলেন যে পরিশুদ্ধ ক্রিকেট নয়, এটি শুধুমাত্র ধুমধাড়াক্কা বা মার 4 ছক্কার ক্রিকেট, সেটিও কিন্তু আমি একমত হব না। আমি আমার লজিকের পক্ষে একটা ছোট্ট ব্যাখ্যা দেই। অনেকে বলে থাকেন যে টি-20 হলো শুধুমাত্র 4 আর ছক্কার খেলা, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন যে এক ওভারে আপনি একটি 4 মারলেন এবং বাকি 5 বলে 5টি সিঙ্গেল নিলেন, তাহলে কিন্তু ওভারে 9 রান চলে আসে। এবং ওভারে 9 রান যখন আসে কিন্তু 20 ওভারে তখন কিন্তু 180 রান হয়। তো মানে মূল মন্ত্র হচ্ছে ডট বল দেওয়া যাবে না, আপনি যেটা বলছেন তাই। ডট বল দেওয়া যাবে না এবং 5 বলে আপনি 5টা সিঙ্গেল নিলেন এবং একটা 4 মারলেন, ওভারে 9 রান, ম্যাচ 20 ওভারে আপনি 180 রান। আর 20 ওভারে 180 রান ইটস ভেরি গুড স্কোর, কমান্ডিং স্কোর, ম্যাচ জেতার জন্য যথেষ্ট। সো এখানে আপনাকে যে প্রত্যেক বলে ছক্কা আর 4 মেরে 180 রান করতে হবে বা 10-এর উপর রান নিতে 11-12 করে রান নিতে হবে প্রত্যেক ওভারে, নট নেসেসারি। তো আমার মনে হয় যে শুদ্ধচারী ক্রিকেট বা অশুদ্ধ ক্রিকেট নিয়ে যে টি-20 এবং অন্যান্য ক্রিকেটের সঙ্গে যে কথাবার্তা বলা হয়, সেটা আমার মনে হয় যে ঠিক যুক্তিসঙ্গত নয়। আমি আবার আসবো আপনার কাছে শাহেদ ভাই। এই কায়েসার ভাইয়ের কথা প্রসঙ্গে আপনার কাছে যাই। উনি বলছেন যে 4 ছক্কা খুব জরুরি না, স্কোরটা ব্যাপার, কিন্তু এইখানে একটা পয়েন্ট আছে আমার, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে টি-20টা মোর গ্ল্যামার দেন ক্রিকেট, এটা এন্টারটেইনমেন্ট একটা ইভেন্ট যদি আমরা ধরি। তো দর্শকরা এন্টারটেইনড হয় কখন? 6 দেখলেই এন্টারটেইনড হয়, দৌড়ে রানের চেয়ে। এটা কি আপনি একমত না? শুদ্ধ অশুদ্ধ বললে শুদ্ধ অশুদ্ধ না, সঙ্গীতের ক্ষেত্রে ভালোবাসে যে আমি একটু আগে বলেছি, প্লিজ আমি এটাকে 3 রকম ভাবে দেখি। আমি টি-20 কে দেখি পপ মিউজিক, 50 ওভার্সকে দেখি আমি আধুনিক, আর আমি টেস্ট ম্যাচকে দেখি ক্লাসিক। আপনার প্রশ্নের উত্তর রকিবুল ভাইয়ের সাথে বলি
যে ক্লাসিক্যাল মিউজিকে শুদ্ধ মিউজিক বলা হয়, ক্লাসিক্যাল মিউজিক এসছে যাকে অশুদ্ধ বলছে, যে আমাদের ফোক মিউজিক, আমাদের যে একদম ওইখান থেকে কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের উৎপত্তি, মূল জায়গাটা হচ্ছে ফোক। আমি ধুমধারাক্কা এন্টারটেইন হচ্ছে, আমি আমার যুক্তি দিয়ে পৃথিবীর সব লোক কিন্তু একভাবে মজা পাবে না। আমি চা খেতে ভালোবাসি, কেউ হয়তো শুধু পানি খেতে ভালোবাসে, কেউ তো কফি খেতে ভালোবাসে। পৃথিবীতে এমন প্রচুর লোক আছেন যারা টেস্ট ক্রিকেট দেখে মজা পান, এবং এটা আমাদের বিশ্বাসই করতে হবে যে প্রচুর টেস্ট দর্শক আছে। এবং আমাদের দেশের, আমাদের যে ক্রিকেটের যে উন্নত মানে হলো, আমাদের যে আমরা যে জায়গায় জাম্প করলাম, এটার মূল জায়গাটা কিন্তু টেস্ট ক্রিকেট। যেদিন আমরা অফিসিয়ালি টেস্ট ক্রিকেটের জায়গা হলো আমাদের, সেদিন থেকে কিন্তু ব্যাপক উন্নতি হলো আমাদের ক্রিকেটের সব দিকে, একদম আমরা আনন্দে আত্মহারা হয়ে গেলাম, আমরা টেস্ট স্ট্যান্ডার্ড পেয়েছি। রকিবুল ভাই আমার সামনে আছেন, আমি জানি না ক্রিকেট কন্ট্রোল বোর্ডে কেউ কথাটা শুনছেন কিনা। এদেশের টেস্ট স্ট্যান্ডার্ডকে উন্নতি করতে হলে একটা জিনিস করতেই হবে, আমাদেরকে করতেই হবে, সেটা হচ্ছে ইনফিনিটি ফার্স্ট ইনিংস। এটি যতদিন না বাংলাদেশে হবে, ততদিন টেস্ট ক্রিকেটকে আমরা ওয়ার্ল্ডে ডমিনেট করতে পারবো না। কারণ আমাদের মেজাজ তৈরি করতে হবে, আমাদের ব্যাটসম্যানদেরকে 350, 400, 500 বল খেলার মেজাজ তৈরি করতে হবে। একটা গাভাস্কার কিভাবে তৈরি হয়েছে, একটা বিশ্বনাথ কিভাবে তৈরি হয়েছে, একটা ভেনসারকার কিভাবে তৈরি হয়েছে, ওরা কিভাবে 400, 450 বল খেলতো, কারণ সে সময় ইনফিনিটি ফার্স্ট ইনিংস ছিল। আপনি আমার কথায় আমি বেড ধরে বলতে পারি, আজকে থেকে আপনি ইনফিনিটি ফার্স্ট ইনিংস শুরু করেন, উইদিন 10 ইয়ার্স দেখবেন আমরা ক্রিকেটে ওয়ার্ল্ড শাসন করছি, টেস্ট ক্রিকেটে। আমরাও সেটা আশা করি। না, না, সানোয়ার ভাই, অবশ্যই মানে যেটা বলছে ক্রিকেট, আমাদের যেহেতু টি-20 একটা সময় হয়তো শুরুতে সবাই বলেছিল এটা আসলে কোনো ক্রিকেট না, এটা কিন্তু আলটিমেটলি যখন যেহেতু It's there, আইসিসির মানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এটার প্রতিটা অ্যাক্টিভিটি টি-20 থাকছে, তাহলে এটা আমাদের খেলতেই হয় এবং আমাদের ইমপ্রুভ করতেই হবে। তবে উনি যেটা বলছেন আসলে রিয়েলি আমাদের ক্রিকেট, আমাদের যে আমরা জানি এখনো আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে এমন জায়গায় চলে যায়নি, নাম্বার 1, 2 টিম হিসেবে চলে যায়নি, আমাদের ইমপ্রুভমেন্ট চলছে, আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। যেই জায়গাটা আমরা সবচেয়ে বেশি স্ট্রাগল করছি লঙ্গার ভার্সন ক্রিকেট, এইটা আমাদের বেস, এইটা আমাদের এখন কিন্তু আমরা টি-20তেও স্ট্রাগল করছি। টি-20 স্ট্রাগল করে, তো টি-20 বলা হয় আমরা ওই পরিমাণ ক্রিকেটই খেলি না টি-20। আমরা কাইসার ভাই যেটা আপনি বলছেন, একটা বলছিলেন যে ইন্টারন্যাশনাল মানে ক্রিকেট, আমাদের ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাত্র খেলেছি এত বছরে 48টা ম্যাচ, কিন্তু আমরা ডোমেস্টিকে কয়টা ম্যাচ খেলেছি, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে মাত্র 15টা প্লেয়ার, আমাদের বেস তৈরি করতে হবে ডোমেস্টিক থেকে। ডোমেস্টিকে আমাদের টি-20 ওরকম ফরম্যাটে কোনো ক্রিকেটই হয় না। কারণ Improve করা not easy। আপনার দৃষ্টিতে কি কারণ? এটা তো অবশ্যই অর্গানাইজ করতে হবে, এটা নট অনলি ক্রিকেট বোর্ড অর্গানাইজ করবে, হয়তো মেইন ঢাকা প্রিমিয়ার লিগ বা কোনো টুর্নামেন্ট, ডিস্ট্রিক্টগুলিতে যে লিগ হয় ওইখানেও টি-20 ফরম্যাট চালু করতে হবে। তো আমাদের যেই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমরা যদি বেস তৈরি করতে পারি, আমাদের লঙ্গার ভার্সন যেটা বলছে ফার্স্ট ইনিংস, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের উইকেট, আমাদের যেই ধরনের ক্রিকেট আমরা লঙ্গার ভার্সন ক্রিকেট খেলি, এইটা যতদিন ইমপ্রুভ করতে না পারবো, আমরা দেখেন আমাদের এই টিম কিন্তু বাইরে গিয়েছিল ইন্ডিয়াতে, সাউথ আফ্রিকাতে, প্রতিটা ম্যাচ আমরা কিন্তু বাদ হয়ে হেরেছি লঙ্গার ভার্সনগুলিতে। এটার বিকজ আমরা একটু বল মুভ করলে আমরা কিন্তু ওইভাবে আমাদের ব্যাটসম্যানরা ওইভাবে স্ট্রাগল করে, যেহেতু আমরা যেই ফ্লাইট উইকেটে ক্রিকেট খেলি, বাইরে যে আমরা স্ট্রাগল করবো। আমরা ওয়ান ডেতেও অসাধারণ ক্রিকেট খেলছি, নো ডাউট যেটা আমরা এত ভালো ক্রিকেট খেলছি, এইটাও কিন্তু আমাদের আমরা কিন্তু যে কোনো সময় আমরা বিদেশের মাটি থেকে আমরা প্রবলেম ভালো ফেস করতে হইতে পারে। আমি একটু রকিব ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব, সেটি হচ্ছে যে এইবার বিপিএল এ আমাদের দেশীয় খেলোয়াড়দের পারফরমেন্সের সঙ্গে যদি আপনি বিদেশি যারা আছে, যে আমরা কয়েকজনের নাম শুনলাম, আপনার কাছে সাঙ্গাকারার নাম বলেছেন, আপনি গেইলের নাম বলেছেন, আমরা শহীদ আফ্রিদিকেও আমরা দেখেছি, তো এদের একটা কম্প্যারিজন আপনার থেকে জানতে চাবো একটা বিরতি নিয়ে এসে। আমরা বিরতি থেকে আসি, নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম রকিবুল ভাই, যে বিদেশি খেলোয়াড় এবং দেশি খেলোয়াড় দুটার যদি একটা কম্প্যারিজন করেন আমাদের জন্য। আমি তো দেখি যে আপনি যদি দেখেন যে চার্টটা দেখেন, আমাদের প্লেয়ার টপ বোলিংয়ে হায়েস্ট উইকেট টেকার, হ্যাঁ বোলিং এ আমাদের ভালো করছে, ব্যাটিংও আমাদের তামিম ইকবাল ছিল, তামিম সেকেন্ডে আছে, আরো কানে আছে। আমার মনে হয় এটা সমান সমান আছে। ইটস নট দ্যাট যে খুব একটা ভেরিয়েশন হয়ে গেছে যে ফরেন প্লেয়াররা খুব বেশি ডমিনেট কিন্তু করেছে। রানের কথা যদি যে কয়টা উদাহরণ আপনি দিলেন এর আগে, সেই কয়টাতেই কিন্তু আপনি বিদেশি প্লেয়ারদের নামই বললেন যারা মানে কনসিস্টেন্ট ছিল তামিম ছাড়া। ধরেন সাঙ্গাকারার কথা বললেন আপনি, গেইল এখন করছে রান, জুনায়েদ কনসিস্টেন্ট আমাদের ব্যাটিং এ, অল্প ম্যাচ খেলে তারপর অল্প ম্যাচ খেলেও কনসিস্টেন্ট। ওমি ইজ ভেরি কনসিস্টেন্ট,
অমি। তাহলে আপনি মানে আপনি বলছেন যে আমি আমাদের- মনে করি না এখানে খুব একটা বড় ডিফারেন্স এখন ফরেন প্লেয়ারের সঙ্গে আমাদের প্লেয়ার, না বোলিংয়ে না ব্যাটিংয়ে। এবং আপনি এখন গেল এসে দি উইল মেক সাম ডিফারেন্স, এবং আমি শুনতে পাচ্ছি এবি ডেভিলিয়ার্স ইজ কামিং, তো হয়তো ল্যান্ড করবে কালকে, তো দ্যাট উইল অ্যাড এক্সট্রা কালার টু দি ইভেন্ট। বাট দেন আমি আপনার কথায় আমি এটা বলতে চাই যে আমরা এক জায়গাতেই আছি, এটার কারণও আছে। আপনি দেখবেন যে কোয়ালিটি প্লেয়ার কি আসছে, এবার কি ইন্টারন্যাশনাল প্লেয়ারকে খুব এক্সেপ্ট পাকিস্তানের ফুল টিমটাই এখানে খেলেছে, বাট তারপরেও তারা স্বাচ্ছন্দ্য পায় না বিকজ অফ দ্য কন্ডিশন, উইকেট কন্ডিশন। বাট আদারওয়াইজ অন্য যে সমস্ত প্লেয়ার আসছে ওরকম খুব একটা নামি দামি প্লেয়ার আগের বারের মতন যে আসছিল ওরকম আসে নাই। বাট এবার যেভাবে যেটা নাকি কাসার বললেন যে সুন্দরভাবে যে বিসিবি অর্গানাইজ করছে এটা, এবং আমি জানি যে এখন পর্যন্ত দের ইজ নো কমপ্লেন ফ্রম এনি প্লেয়ার্স, এনি ফ্র্যাঞ্চাইজি, তাদের কোনো আর্থিক পেমেন্ট এসব কোনো সমস্যা। এটা থাকলে এই মেসেজটা যখন যাবে বাইরে, তখন কিন্তু আগামী বছর দেখবেন অনেক কোয়ালিটেটিভ প্লেয়ার বাইরের থেকেও আমরাও আশা করি। এবং টিমও হয়তো বাড়বে আমাদের। সানোয়ার ভাই, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এবার আমাদের দেশি প্লেয়ারদের কথা যদি বলি, চোখে পড়ার মতো নতুন খেলোয়াড় কারা আপনার মনে হয়েছে, কেন? সবার আগে মনে হয় এই নামটা আসবে, আবু হায়দার রনি। এক্সট্রাঅর্ডিনারি বোলিং করেছে, ইয়াং ফাস্ট বোলার, যেই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি ক্রাইসিস। আমাদের অনেক ফাস্ট বোলার আছে, বেশ কিছু বোলার ইনজুরিতে আছে, এই রনি একটা বেশ বড় প্লাস পয়েন্ট বলবো আমাদের জন্য। প্লাস হলে আমাদের কিছু প্লেয়ার হয়তো আমরা এই টুর্নামেন্টে আমাদের যেটার সবচেয়ে বেশি আশা ছিল টি-20 ফরম্যাটে, আমাদের যারা ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়ার, যাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের আশা ছিল সাব্বির, তারপর সৌম্য সরকার, লিচন দাস, নাসির, এদের পারফরমেন্সটা আমরা খুব বেশি নিই। আমাদের এস্টাবলিশ প্লেয়াররা কিন্তু সাকিব বলেন, তামিম বলেন, মুশফিক বলেন, এরা কিন্তু এনিহাউ অ্যাডজাস্ট করে নেবে এবং পারফর্ম করেছে। মাহমুদুল্লাহ রিয়াদ পারফর্ম করেছে, ইমরুল কায়েস পারফর্ম করেছে। ওরা কিন্তু মানে এই সিচুয়েশনটা, উইকেটটা যে একটু ডিফারেন্স ছিল, উইকেটে অত ব্যাটে আসে না, ওইটা কিন্তু ওরা অ্যাডজাস্ট করতে পারছে ওদের এক্সপিরিয়েন্স দিয়ে। আমার মনে হয় ইয়াং ক্রিকেটার ওই জায়গাটা আমাদের একটু মাইনাস পয়েন্ট হয়ে গেছে, ওরা ওইভাবে অ্যাডজাস্ট করতে পারে নাই, এইটা একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছে। আমি একটু অ্যাড করে দিই, আপনি যে যাই বলি না কেন, টি-20তে এক্সপিরিয়েন্স প্লেয়ার না খেললে সমস্যা। একদম আনকোড়া প্লেয়ার দিয়ে আপনি টি-20 টুর্নামেন্ট আপনি উইন করতে পারবেন। এটা কি কারণ, সেই প্রেসারটা নিতে পারে না নাকি টেকনিক? বিকজ টেকনিক স্কিল থাকলেও ইট ইজ এ প্রেশার, ইটস এ হাই ভোল্টেজ প্রেশার। এবং দুই নম্বর কথা, এখানে যে ওই এক্সপিরিয়েন্সটা, যে কখন আমি কোন জায়গায় বল করব, স্লো করব না কি করব, ব্যাটসম্যানকে কিভাবে একই কথা ব্যাটিং এর ক্ষেত্রেও খাটে। ব্যাটিং এর ব্যাপারে ওখানে আসে, যেমন কোন সময় আমি গিয়ার চেঞ্জ করব, লঞ্চ করব, কিভাবে ক্যালকুলেশনটা করব, কত স্কোর আমি যদি আগে ব্যাটিং করি শুড বি এ সেফ স্কোর। এটা একটা অভিজ্ঞ সম্পন্ন অবশ্যই এটা ইয়াং ক্রিকেটার জন্য, তবে এটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। এটা যদি আমাদের ইন্টারন্যাশনাল এত বিগ স্টারদের সাথে খেলতেছে, এদের কাছে ড্রেসিং রুম শেয়ার করে, সাঙ্গাকারার মতো প্লেয়ার ওদের কাছে জানার মতো, নট অনলি ইন ফিল্ড, অফ দ্য ফিল্ড সাঙ্গাকারা কিভাবে কথা বলছে, কিভাবে ফেস করছে, অনেক কিছু কিন্তু শেখার আছে। তবে আরেকটা জিনিস যেটা বলছিলেন যে বিদেশি প্লেয়ার, স্বাভাবিক দেখেন এইখানে যেই ফরেন প্লেয়ারগুলি আসছে মোস্ট অফ দ্য টিম কিন্তু টি-20 স্পেশালিস্ট, গেইল বলেন, আফ্রিদি বলেন, বা আহমেদ সিজাজ বলেন, বা যেই প্লেয়ারগুলি আছে কুপার বলেন, এরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড টি-20 স্পেশাল অনেক বেশি ম্যাচ খেলছে। সেই ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আমাদের সাথে থাকবে না, আমাদের প্লেয়ারদের পারফরমেন্স ওদের প্লেয়ারদের পারফরমেন্স, তারপরেও কিন্তু খুব বেশি বড় ডিফারেন্স ছিল না। আমি একটু শাহেদের কাছে যাচ্ছি। শাহেদ ভাই, এই যে দেখলেন তো আমাদের টি-20 অনেকগুলো ম্যাচ আপনি দেখেছেন, আমি জানি ক্রিকেটের ব্যাপারে আপনার পার্টিকুলারলি ইন্টারেস্ট আছে। আমাদের সামনের ওয়ার্ল্ড কাপে আপনি কি আশা করেন, আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের এই টিম থেকে, মানে এই খেলোয়াড়দের কাছ থেকে? আমি একটা পুরনো এক্সপিরিয়েন্সের কথা বলি। এশিয়া কাপ ফাইনাল আমরা অনেকে কেঁদেছি, একদম হাহাকার পড়ে গেছিল বাংলাদেশে। সাকিবকে আমরা কাঁদতে দেখেছি মাঠে, সবাই কেঁদেছি, সাকিব তো কেঁদেছে, নরমালি কাঁদে না। হ্যাঁ, সেটাই বলছি, অনেকে সাকিব দুঃখে কাঁদে না, বুক ফাটা কান্না। ওই ম্যাচটাই কিন্তু একটি জিনিস মারাত্মক শিক্ষার জিনিস ছিল, সেটা ছিল নাসিরের ব্যাটিং। ও এত ডট খেলে ফেলেছিল ম্যাচটাতে, এত বেশি ডট খেলে ফেলেছিল যে পরে আর পোষানো গেল না ওই ডটটাকে। লাস্ট ওভারে 18 রান হয়ে গেছিল, যাক ওটা অন্য হিসাব, হতেই পারে। ডট না খেলার প্র্যাকটিসটা আমাদের করতে হবে। ডট খেললেই, নাসির যদি দিন ডট না খেলতো আমি ম্যাচটা আরো ইজি। কায়সার ভাইয়ের থিওরিতে আবার আসছে। হ্যাঁ, কায়সার ভাই যেটা বলেছে, ডট খুব ইম্পর্টেন্ট। আমি ডট খেলবো না, ডট আমি এই টি-20 ভার্সনে খেলা, রকিব রাজের এক্সপেরিয়েন্স, আমরা মিয়ানদাদকে দেখেছি, আমরা বিমানকে দেখেছি, মনে হতো যে না কোথায় খেলছে, কিন্তু রান 50 বলে আপনার 51 রান, আরে মারলো কখন? এই যে টেকনিক, অলওয়েজ আপনার ভেতরে আপনার একটা অঙ্ক চলতে থাকবে স্কোরবোর্ডের সাথে, যে না আমি ডট খেলব, ডট আমি দিব না। এই জায়গাটা এক্সপেরিয়েন্সের
ভীষণ দরকার, এবং যারা ইয়াংস্টার মানে আপনি বলছেন যে এই জায়গাটা ওভারকাম করতে পারলেই আমাদের রেজাল্ট হয়তো বের হয়ে আসবে। অনেক টি-20 অনেক ভালো করব আমরা। ডট, এই যে নাসিরের ঘটনাটা বললাম, নাসিরের হতেই পারে, কিন্তু নাসির অনেক ডট। আমরা একটা বিরতি নিয়ে আসি, আরো আলোচনা হবে। আবার একটা বিরতি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কাছের ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম আমি, সেটা হচ্ছে যে সামনে ওয়ার্ল্ড টি-20 এশিয়ান কাপ আছে, 2টা খেলা আছে সামনে। এই খেলাগুলোকে সামনে রেখে আমাদের যে বিপিএল এর আয়োজন করা হলো, সেইটা থেকে ওই ম্যাচগুলোর জন্য আমরা কতটা প্রস্তুতি নিতে পেরেছি বা কতটা সুবিধা পাবো ওগুলাতে সাফল্য পাওয়ার জন্য? আপনি যদি স্থানীয় প্লেয়ারদের সার্বিক পারফরমেন্স বিবেচনা করেন, তাহলে বলতে হবে যে প্রস্তুতিটা আমাদের ঠিকমতো হয়নি। মানে আমরা যেরকম প্রস্তুতি চাচ্ছিলাম ঠিক সেরকমভাবে প্রস্তুতি হয়নি, এবং এটা নির্বাচকরাও স্বীকার করেছেন। তবে আমার মনে হয় যে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপ আছে, এবং এশিয়া কাপ এবার কিন্তু টি-20 ফরম্যাটে হবে। সো আমার মনে হয় যে আমাদের প্রস্তুতি নেওয়ার এখনও সময় যথেষ্ট আছে। তো আমরা যদি এশিয়া কাপের টি-20তে ভালো করি, তাহলে সেটি আমাদের ওয়ার্ল্ড কাপের যে টি-20 যে ওয়ার্ল্ড কাপ যেটি মার্চে ভারতে হবে, সেখানে আমরা ভালো পারফর্ম করতে পারবো। আরেকটা জিনিস আমি এখানে একটু যোগ করি, যে 2012-তে যে এশিয়া কাপের কথা বললেন, যে সাকিব যেটাতে কেঁদেছিল ফাইনালে, সাকিবের সঙ্গে আরও অনেকে কেঁদেছিল, সেই এশিয়া কাপে আমরা কেন ভালো করেছিলাম? কারণ হলো যে সেই এশিয়া কাপের আগে কিন্তু আমরা টি-20 বিপিএল খেলেছিলাম, এবং এই বিপিএল কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল আমাদের স্থানীয় ক্রিকেটাররা। সো ওই যে ক্লোজ ম্যাচ জেতার যে বিষয়টা থাকে, সেই বিষয়টা আমরা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছিলাম বলেই কিন্তু এশিয়া কাপে আমরা কিন্তু অনেকগুলো ক্লোজ ম্যাচ জিতেছিলাম। আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম, ভারতকে হারিয়েছিলাম, পাকিস্তানের কাছে আমরা ফাইনালে হেরে গিয়েছিলাম 2 রানে। বাট আমার মনে হয় যে এই বিপিএল থেকে হয়তো স্থানীয় ক্রিকেটাররা ওইরকম পারফর্ম করতে পারেননি, এই কারণে একদম এখনই হতাশ হওয়ার কিছু নেই। আর কেন পারেননি আমি ব্যাখ্যাটা একটু দেই। কারণটা হলো যে স্থানীয় ক্রিকেটাররা পারফর্ম করতে পারেননি, না পারার কারণটা হলো যে আপনি দেখে থাকবেন যে আপনি যে 6টা দল আছে, 6টা দলেই কিন্তু আপনার একটি দল বাদে বা 2টি দল বাদে সবগুলি দলের কোচ হলেন বিদেশিরা। এবং কোনো প্লেয়ার যখন খারাপ করে, তো তাকে নিয়ে যখন আপনি আলাদাভাবে যদি হোমওয়ার্ক না করেন বা আলাদাভাবে তার সমস্যাটা কোথায় সেটা যদি খুঁজে না বের করেন, তাহলে পরের ম্যাচে সে কিন্তু ভালো করতে পারবে না। এবং পারছেন না কেন? কোচরা সময়ও দিতে পারছেন না, কারণ আপনি প্রত্যেক দিনই খেলা আছে, আপনি আলাদাভাবে কাউকে নিয়ে সময় যে করবেন সেই সময়টুকু ইমপ্রুভমেন্টের সময়টা নেই। সেই আপনি নেটে সেই তাকে নিয়ে আলাদাভাবে তাকে কোচিং করাতে পারছেন না, যেটা কিন্তু ন্যাশনাল টিমে আমাদের কোচদের জন্য সম্ভব হয়ে থাকে। জি রকি ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ধরেন ক্রিকেটকে প্রস্তুত করার জন্য বা আরো উন্নয়নের জন্য প্লেয়ারদের খোঁজা বা গ্রুমিংটা কোন পর্যায় থেকে করা দরকার? টি-20 না ওভারঅল আমরা যদি ক্রিকেট, আমাদের যে চমৎকার পাইপলাইন আছে ক্রিকেট বোর্ডের, যে গ্রাসরুট লেভেল থেকে আন্ডার-15, আন্ডার-13, আন্ডার-15 তো ন্যাশনাল লেভেলে খেলা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, 17 খেলা, 19 এ টিম, ওই জায়গায় ঠিক আছে। মানে যেখান থেকে আমাদের ওয়ান ডে প্লেয়ার বা লঙ্গার ভার্সন প্লেয়ার আসতে একটা সময় ছিল, এটা ইন্টারাপ্ট করি, একটা সময় ছিল যে স্কুল পর্যায়ের ক্রিকেট গুলো খুব গুরুত্ব পেত, ন্যাশনাল মিডিয়ায় আমরা দেখতাম আলোচনা হতো, নির্মাণ স্কুল ক্রিকেট ছিল। এখন অনেক তারকাও কিন্তু মানে অনেক প্লেয়ার পেয়েছি আমরা। কেজের ইসলাম সাহেবের অবদান যথেষ্ট, কিন্তু ওই বলে না যে ওই নির্মাণ স্কুলটাই হচ্ছে এখন ওই স্কুল ক্রিকেটটা না, ওইটা এজ গ্রুপে চলে গেছে, ক্রিকেট বোর্ড ওটার ওন করছে এখন, দায়িত্ব নিয়ে ওটা করাচ্ছে। আর টি-20 ব্যাপারে যদি আপনি আসেন, যেহেতু আমরা বিপিএল নিয়ে আলাপ করছি, আমি মনে করি আমাদের বিপিএলকে ভালো করতে হলে আমাদের প্লেয়ার বা আমাদের ন্যাশনাল টিমকে আমাদের ঘরোয়া টি-20 আয়োজন করতে হবে, বাড়াতে হবে। এটা ন্যাশনাল আমাদের যে প্রিমিয়ার লিগগুলো টিমগুলো আছে, মোহামেডান, আমি সব বড়গুলো যেরকম লিগ খেলে, তাদের মধ্যে একটা টুর্নামেন্ট একবার হয়েছিল এটা, এবং এটা একটা টেলিভিশন চ্যানেলও সেটা ধারাভাষ্য দিয়েছিল। আম্বার টি-20 বিগ বস একটা হয়েছিল, বন্ধ হয়ে গেল। তো ওইটা রাখতে হবে প্রিমিয়ার লিগ টিমগুলোর মধ্যে, এবং পারলে ফার্স্ট ডিভিশনের সুপার লিগের টিমদেরকে নিয়ে 6টা টিমকে নিয়ে করা উচিত। কারণ আলটিমেটলি হলো ল্যাডারটা এইখান থেকে হলো এইখানে, গ্যাপটা কম। এরাই কিন্তু এখানে আসে, এরা বাংলাদেশ টিমে খেলছে, টেস্ট খেলছে, ওডিয়া খেলছে, কিন্তু আবার টি-20তে যায় দুর্বল হয়ে যাচ্ছে। সো ওই গ্রুমিং, ওই একটা ঝাড়া ইসের মধ্যে থাকতে হবে। সো ডোমেস্টিক টি-20 একটু শক্তভাবে আমাদের আয়োজন করতে হবে। আপনার কাছে একটা অন্য প্রশ্ন নিয়ে এসে, এই যে শেষ চারে যে 4টি দল আছে, আপনার বিবেচনায় কোনটিকে আপনি এগিয়ে রাখবেন
সব দিক থেকে? এটা টি-20 ক্রিকেট আচ্ছা, এই যে BPL না এই বলছি টি-20 ক্রিকেট। টি-20 ক্রিকেট এমনি শর্টার ভার্সন। আর আমরা যদি দেখেন চারটা টিম উঠেছে, 3টা টিমের পয়েন্ট সমান। ঢাকা একটু পিছিয়ে আছে, তারপরেও কিন্তু শক্তিমান যে কোনো টি-20 যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। আর এবারে অপশনটাও কিন্তু যেই ওয়েতে হয়েছে আলটিমেটলি প্রতিটা টিমে কিন্তু ব্যালেন্স করার ওয়েতে ওই চিন্তা মাথায় রেখে কিন্তু করা হয়েছে। যেমন গত বছর দেখেন ঢাকা মানে শক্তির দিকটা অনেক বেশি ডিফারেন্স ছিল, এবার কিন্তু ওইরকম নেই। তারপরে আমি যেই জিনিসটা সত্যি আসলে যেই জিতুক বা যেই পারফর্ম করুক, আমরা যেটা নিয়ে সত্যি বেশি আমাদের অডিট, আমাদের লোকাল প্লেয়ার, আমাদের ন্যাশনাল প্লেয়াররা কতটুকু পারফর্ম করে। আমি চাই যে এই ম্যাচগুলিতে অ্যাটলিস্ট চারটা ম্যাচ আছে, এই 4টা ম্যাচে যে পারফরমেন্সগুলো আমাদের লোকাল প্লেয়ার যারা একটু অফ ফর্মে আছে, আমাদের ক্রিকেটে কিন্তু 1টা ইনিংস 2টা ইনিংস লাগে ফর্মে ফেরার জন্য। আমরা চাই আমাদের ওই প্লেয়ার যে পারফর্ম করে জয়ের ভূমিকা রাখুক, আমাদের প্লেয়ার ফর্মে। আমি একটু শাহেদের কাছে একই প্রশ্ন রাখবো, আপনার ফেভারিট টিম কোনটা এই 4টার মধ্যে? অবশ্যই আমার আমি ঢাকা। ঢাকা ডায়নামাইট। ঢাকা। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই যে প্লিজ। অনেক সময় না একেবারে মানে একাডেমিকের বাইরেও আসে। যেমন 2টা উদাহরণ দিই। ম্যারাডোনাকে মিনাত্রি আবিষ্কার করেছিল ফুটপাতের সামনে দাঁড়িয়ে আপনার ফুটবল খেলা দেখে, যে দেখছে গাড়িতে যাচ্ছে, মিনাত্রি দেখছে, তখন আর্জেন্টিনার কোচ এই ছেলেটাকে পিক করেছে এবং ওকে 82 ওয়ার্ল্ড কাপ খেলতে দেয়নি, বলছে ও খুব ছোট, এখন দিলেও খেলতে পারবে না। এটার প্রমাণ আমরা বিশ্ববাসী জানি। ওয়াসিম আকরাম খুব সম্ভবত একমাত্র টেস্ট ক্রিকেটার যে ফার্স্ট ক্লাস খেলার আগে টেস্ট খেলেছে। ইমরান খান ওকে পিক করেছিল। একাডেমির বাইরেও কিন্তু একটা গল্প থাকে, সবাই কিন্তু একাডেমিতে আসে না, একাডেমির বাইরেও একটা গল্প থাকে। এটার জন্য লোকাল চোখ থাকা দরকার, যে মানুষগুলো এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের চোখ থাকা দরকার। চোখ, আমি এখন রেডিও খুব জনপ্রিয়, একটা আরজে একটা ব্যাপার আছে, মানুষকে বলি যে আরজে না হান্টিং করে পাওয়া যায় না, আরজে সার্চ করে পাওয়া যায় না, আরজে পিক করতে হয়। ইয়েস, এই হচ্ছে আরজে। এই গল্প যদি আমরা খুঁজি আমাদের মধ্যে, আমরা মুস্তাফিজের মধ্যে বোধহয় কিছুটা এরকম ন্যাচারাল ইজ রেভলিউশন। হ্যাঁ, মুস্তাফিজ কথা ইজ ওয়ার্ল্ড ক্লাস। আসতে পারে। আমি তো মানুষকে বলি যে সাউথ আফ্রিকার যে প্লেয়ারটা আমি নাম ভুলে গেছি, যে আউট হলো, পারফেক্ট ও ব্যাটে ছিল, বল বাউন্স করছে, ও একদম টপ অফ দি ব্যাট গেছে, শেষ যে এন্ডিং এ সুইংটা হলো বলটা যে টাচ করে বেরিয়ে গেল, ব্যাটসম্যানের কিচ্ছু করার থাকে না, ব্যাটসম্যানের কোনো দোষ নেই, 100% ক্রেডিট হচ্ছে আমাদের মুস্তাফিজের। একটা গড গিফটেড প্লেয়ার, সে গিফটেড, একে লালন পালন করা আমাদের খুব দরকার। এরকম গিফটেড ছেলে মেয়েদেরকে না আমাদের গুণ করতে হবে। আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের সবাইকে। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।